সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ফুটসালের জাতীয় আসর। বাংলাদেশ আনসার ও ভিটিপির খেলোয়াড়দের একচেটিয়া সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এবারের প্রতিযোগিতায় নারীদের 3টি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে এই সার্ভিসেস দলটি। উন্মুক্ত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা। বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে এবারই প্রথম অনুষ্ঠিত হয়েছে ফুটসালের জাতীয় আসর। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার। গত 6 মে অনুষ্ঠিত হয়েছে 3টি গ্রুপের ফাইনাল খেলা। পল্টনস্থ আউটার স্টেডিয়ামে 2টি কোর্টে ফাইনাল খেলা উপভোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শক ও খেলোয়াড়েরা। তবে এবারের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের খেলোয়াড়দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমরা ফুটসাল খেলতে আসি জেলা রাঙ্গামাটি থেকে আনসার টিমে খেলবো। আমরা সামনেও আরো উপরে উন্নতি করব, বাংলাদেশের জন্য উন্নতি করব আরো। আমি সুইলাম ফুটবল একাডেমিতে থাকি জেলা রাঙ্গামাটি। ফুটসাল খেলা আমার খুব ভালো লাগে, প্রথম খেলছি তো তাই জন্য। ট্রফি জয়ের লড়াইয়ে 16টি দলের প্রায় 250 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম বলেন, এর আগে ফুটসাল বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এবার আমাদের চেষ্টা থাকবে নিয়ম অনুযায়ী ফুটসাল নিয়ে কাজ করা। আমরা এই প্রথম বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রথম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2024 বাংলাদেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং একাডেমি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির সমন্বয়ে 16টি টিম অংশগ্রহণ করছে। প্রায় 250 ছেলে মেয়ে নিয়ে এই আয়োজন 2 দিনব্যাপী। আমরা এ পর্যন্ত আমাদের নিজস্ব তত্ত্বাবধানে 20টি ছেলেদের টিম আর 13টি মেয়েদের টিম ইতিমধ্যে সংগঠিত করেছি। এর মাধ্যমে বাংলাদেশে ফুটসাল খেলার সামগ্রিকভাবে সমন্বিতভাবে খেলার একটা প্রয়াস সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন একাডেমি, ক্লাব, বিভিন্ন ফুটসাল মাঠও আছে এখানে, তো তারা বিভিন্নভাবে সমন্বিতভাবে করছে না, কিন্তু ছিন্ন ভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি বা ক্লাব পর্যায়ে ফুটসাল খেলা হচ্ছে। এর দ্বারা সমস্যাটা কোথায় হচ্ছে যে সঠিক নিয়মে ফিফার যে নিয়ম আছে ফিফার একটা ফুটসাল উইং কিন্তু আছে, বাংলাদেশেও আছে, কিন্তু তারা বিভিন্ন সমস্যার কারণে কাজ করতে পারে না। তো এই সমন্বয়টা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে করা সম্ভব হবে বলে মনে করি। বাংলাদেশ সকার ফুটসাল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, একাডেমি ও বাংলাদেশ আনসার ও ভিটিপির খেলোয়াড়দের অংশগ্রহণে পল্টন মাঠে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। আগামীতে আরো ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারী খেলোয়াড়েরা। আমার নাম দাসেউ মার্মা, আমি সুলামা ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করি। আমার বাড়ি হচ্ছে বান্দরবান রুমা, আমি কাউখালীতে পড়াশোনা করি। আমরা ফুটসাল খেলতে আসছি, এখানে ভালো লাগছে আমাদের। আমার নাম হচ্ছে সাদিয়া আক্তার। এবার আমরা ভালো করে খেলতে পারিনি, এবার প্রথম খেলতে আইছি। আগামীতে আমরা আরও ভালো করে খেলার চেষ্টা করব। এবার রানার্স আপ হয়েছি, সামনেবার চ্যাম্পিয়ন মারার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার নাম লতিকা রানী, আমি রাজশাহী থেকে আসছি। এটা আমাদের ফার্স্ট খেলা, জীবনে কোনো দিন খেলি নাই, এই জন্য রানার্স আপ হইলাম আর কি। চেষ্টা করছি, ফাইনাল খেললাম, চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি, বাট হয় নাই। সামনেবার চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার। আমার নাম মোসাম্মদ জয়ী খাতুন, আমি রাজশাহী জেলা থেকে আসছি। এই ফুটসাল খেলা তো আমরা প্র্যাকটিস করতে পারি না, তার জন্য আমরা রানার্স আপ হয়েছি। ফুটবল এদেশের প্রাণের খেলা। গ্রামগঞ্জে এই খেলার জনপ্রিয়তা সবার উপরে, কিন্তু ফুটবল খেলা এখন অনেকটাই ঝিমিয়ে পড়েছে। অনিয়ম, দুর্নীতির খবর আসে প্রায়। এই ঝিমিয়ে পড়া ফুটবলে নতুন উন্মাদনা দিতে পারে এই ফুটসাল। ফুটবল খেলার মতনই এবং খুবই ভালো খেলা এবং ছোট্ট মাঠ। আমাদের দেশে এই ছোট ছোট খেলার জন্য এমন খেলাই আমাদের দেশে দরকার। আমি আশা করি যে সরকার আমাদের দিকে তাকায়, যেমন ফুটসাল, টার্গেট বল,
এবং থ্রো বল, অন্যান্য যেসব ছোট ছোট খেলা আছে, ডিউ বল, এই খেলাগুলি যদি বাংলাদেশে আমরা সবসময় চালিয়ে যেতে পারি, সরকারের আমাদের যদি সহযোগিতা করে, তাহলে আমরা মনে করি আমাদের বাংলাদেশে 12 মাসেই এই খেলাগুলি চলবে। ফুটসাল হচ্ছে, এটা হলো ছোটো মাঠের খেলা, ছোটদের খেলা। এই ফুটসালটা হলো যে আমরা ছোটোবেলায় খেলতাম আগে, মানে জুতে পাশে রেখে এগুলো খেলতাম। এখান থেকে আন্তর্জাতিকভাবে সারা দেশেই, সারা বিশ্বেই খেলাটা চলতেছে, কিন্তু বাংলাদেশে আমাদের এখানে নেই। এখন আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, এই খেলাটা আরও উন্নত করা যায়। সরকারের পৃষ্ঠপোষকতা যদি আমাদের পাশে, সরকার যদি আমাদের পাশে থাকে, এটা আরও অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে। আসলে ফুটসাল খুবই আকর্ষণীয় একটা খেলা। ফুটবলের মতন ছোটোবেলায় যখন আমরা আসলে ছোটো মাঠে ওই ব্যাগ দিয়ে বা স্যান্ডেল পাল দিয়ে আমরা ছোটো করে 4-5 জনে খেলতাম, ঠিক ওই খেলাটাই এখন আধুনিক রূপকার হয়ে ফুটসালে রূপান্তরিত হয়েছে এবং এর বল, এর মাঠ, ট্রাপ, সব কিছু মিলে খুবই সুন্দর একটা পর্যায়ে চলে গেছে। এই খেলাটা আন্তর্জাতিকভাবে খেলে এবং বাংলাদেশে প্রথম শুরু হয়েছে এবং এই খেলাটার ভবিষ্যৎ ভালো আছে। ওয়ার্ল্ড ফুটসালের অধীনে বিশ্বে 64টি দেশে ফুটসাল চর্চা হয়ে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে এই খেলার মর্যাদা দিন দিন বাড়ছে। বিশ্বের প্রায় 64টি দেশে পর্যন্ত আমাদের অর্গানাইজেশন আছে এবং এই ওয়ার্ল্ড ফুটসাল ফেডারেশনটাও নতুন। এটা 17 সালে হওয়া, এটা নতুন। মাঝখানে করোনার কারণে কার্যক্রম করতে পারে নাই, তো এটাও নতুন। কিন্তু ফুটসাল কিন্তু আন্তর্জাতিকভাবে খুবই জনপ্রিয় একটা খেলা, আপনারা জানেন। ইউরোপ, আমেরিকা বা লাতিন আমেরিকা, অস্ট্রেলিয়া, আমরা গত বছরও অস্ট্রেলিয়ায় একটা টুর্নামেন্টে খেলার সৌভাগ্য অর্জন করেছিলাম, কিন্তু ভিসা জটিলতার কারণে আমরা পারিনি। এটা গোল্ড কোস্ট ইন্টারন্যাশনাল ফুটসাল টুর্নামেন্ট। তো আগামীতে আমরা কিন্তু ইতিপূর্বে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছি ব্রাজিলের সঙ্গে, এবং আমি মনে করি এই প্রথম বাংলাদেশ ব্রাজিলের 2টা টিমের সঙ্গে খেলেছে। এটা অক্টোবর মাসে সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত আন্ডার 18 ফুটসাল টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি। শেষ শটটি করতে আছে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এবং সেই সাথে ফেনী জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন। প্রথম জাতীয় ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসার ও ভিডিপির খেলোয়াড়দের একচেটিয়া সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। এবারের প্রতিযোগিতায় নারীদের 3টি বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে এই সার্ভিসেস দলটি। প্রথম জাতীয় ফুটসাল প্রতিযোগিতা 2024 ইতিমধ্যেই নারী বিভাগের খেলা সম্পন্ন হয়েছে। তো আমরা খুবই আনন্দিত। আমরা নারী বিভাগের 3টি ইভেন্টেই, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 18 এবং উন্মুক্ত 3টি বিভাগে আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। আসলে মূলত এই সাফল্যের পিছনে আমাদের সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে আমরা নিবিড় অনুশীলন করে থাকি। আমরা এই ফুটসাল প্রতিযোগিতা মূলত রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় আমাদের একজন ফুটবল কোচ রয়েছে। সেই এলাকার যে সমস্ত মেয়েরা ফুটসাল পছন্দ করে এবং ফুটবল খেলে, তাদেরকে নিয়ে আমরা নিবিড়ভাবে অনুশীলন করেছি। এই অনুশীলন করার পিছনে যে সবচেয়ে বড় কারিগর আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মহোদয়। তিনি অত্যন্ত ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, অত্যন্ত খেলাধুলা পছন্দ করেন। ওনার সঠিক দিক নির্দেশনা, ওনার গাইডলাইন্সে আমাদের এই নিবিড় অনুশীলন, সেই ধারাবাহিকতা আমাদের এই সাফল্য। আসলে মূলত আমরা উন্মুক্ত ইভেন্টে যে ফুটসাল ইভেন্টে যে আমরা অংশগ্রহণ করেছি, সেখানে আমাদের ন্যাশনালের বেশ কিছু প্লেয়ার ছিল, তারাও এখানে অংশগ্রহণ করেছে। এবারের চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 15 পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা, রানার্স আপ মিরপুর ফুটসাল একাডেমি। অনূর্ধ্ব 18 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা, রানার্স আপ লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা। উন্মুক্ত পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা ক্রীড়া সংস্থা, রানার্স আপ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম এনডিসি। আগামী 3 অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। 19 দিনের এই আসরে 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 23টি ম্যাচ। She's added 37 runs to her total, and now she's going to add another 4 more. আগামী 3রা অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। নারী বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের উৎসাহ খানিকটা বেশি, কারণ এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। এবারের আসরে 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে 10টি দল। স্বাগতিক বাংলাদেশ পড়েছে বি গ্রুপে।
যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বের দ্বিতীয় দল। অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের প্রথম দল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৯ দিনের এই আসরে 2টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 23টি ম্যাচ। বাংলাদেশ সহ গ্রুপ বি এর সকল ম্যাচগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। গ্রুপ এ এর সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২০ অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের। প্রথম সেমিফাইনাল হবে সিলেটে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে ঢাকায়। নকআউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ ডে। এর আগে স্বাগতিক বাংলাদেশ সহ 8টি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। বাকি 2টি দল উঠে আসবে চলমান বাছাই পর্ব থেকে। আসরের প্রথম দিন বাছাই পর্ব থেকে আসা দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতকে পেছনে ফেলে ফের টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। আইসিসির হালনাগাদ করা বার্ষিক র্যাঙ্কিংয়ে 1 নম্বরে উঠে আসে প্যাট কামিন্সের দল। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালো ভারত। তাদেরকে টপকে ফের 1 নম্বর দলের জায়গা দখল করল অস্ট্রেলিয়া। র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে শীর্ষে ওঠার সুখবর পেয়েছে প্যাট কামিন্সের দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও রয়েছে অজিদের দখলে। গত বছর ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকেই 209 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা, যার ফলে অস্ট্রেলিয়ার রেটিং 124-এ উন্নীত হয়েছে। 2-এ নেমে যাওয়া ভারতের রেটিং 120। শীর্ষ 2টি স্থান বাদে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে টেস্ট খেলুড়ে অন্য দলগুলোর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। 100-র বেশি রেটিং পয়েন্ট আছে আর কেবল 2টি দলের। ইংল্যান্ড 105 পয়েন্ট নিয়ে 3-এ ও দক্ষিণ আফ্রিকা 103 পয়েন্ট নিয়ে 4-এ আছে। র্যাঙ্কিংয়ে পঞ্চম থেকে দ্বাদশ অবস্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান। 9-এ থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট 53। ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে অবশ্য ভারতই রয়েছে। 2 র্যাঙ্কিংয়েই তাদের ঠিক পেছনে অবস্থান করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ 86 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে 8 ও 231 রেটিং পয়েন্ট নিয়ে টি-20তে 9 নম্বরে আছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খেলার জগৎ অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতি পর্বে আমরা চেষ্টা করি ক্রীড়া ব্যক্তিত্ব পর্বে আসলে বিভিন্ন ধরনের খেলোয়াড় এবং সংগঠককে উপস্থিত রাখতে। ঠিক আজকেও আসলে 2জন সংগঠক আমার সাথে আছেন এবং সেটি বেসবল থেকে। আমার সাথে আছেন আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেসবল এবং সফটবল অ্যাসোসিয়েশন, এবং সেই সাথেই আছেন তার ঠিক পাশেই আজম খান, যুগ্ম সম্পাদক বাংলাদেশ বেসবল এবং সফটবল অ্যাসোসিয়েশন। তাদের কাছ থেকেই মূলত শুনতে চাই যে এই যে বেসবল খেলাটা, যেটা কিনা দেশের বাইরে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু দেশে আসলে কতটা জনপ্রিয় এবং তারা বর্তমান সময়ে কি কি কাজ করছেন, আন্তর্জাতিক পর্যায়ে তারা আসলে পা রেখেছেন কিনা, এই বিষয়গুলোই আপনাদের সকলের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনাদের 2জনকেই স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমে যে বিষয়টি শুনতে চাই সেটি হচ্ছে বেসবল নিয়ে বর্তমানে কার্যক্রম আসলে কি চলছে, কি করছেন, কিভাবে আসলে এগোচ্ছে, বর্তমান যে কার্যক্রমগুলো চলছে সেগুলোই শুনবো আপনার কাছে। ধন্যবাদ। বাংলাদেশ বেসবল অ্যাসোসিয়েশন সবসময় কার্যক্রমের মধ্যে থাকে। বিশেষ করে জাতীয় দল সারা বছর এই রাজারবাগ পুলিশ লাইন মাঠে এখানে প্র্যাকটিস হয়। সেখানে আমাদের পুলিশের আজম আলী ভাই সেখানে অনেক দারুণ সাপোর্ট দিয়ে থাকেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে ভালো সাপোর্ট দিয়ে থাকেন এই ন্যাশনাল টিমকে কার্যক্রম পরিচালনার জন্য। দ্বিতীয়ত বাংলাদেশের ন্যাশনাল টুর্নামেন্টগুলো সে বছরের শুরুতে একটা হয়েছে, তো আগামী মাসেও আর একটা টুর্নামেন্ট করার আমরা পরিকল্পনা নিয়েছি। সেটা হবে ছেলেদের টুর্নামেন্ট করার পরে আমরা মেয়েদের আর একটা ন্যাশনাল লেভেলের টুর্নামেন্ট করব। তো আমাদের সারা বছর ন্যাশনাল টুর্নামেন্টের বাইরে ন্যাশনাল টিমের কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যে প্রস্তুতি সেগুলো রেগুলার পরিচালিত হচ্ছে। আজম ভাই, আপনার কাছ থেকে যেটি শুনবো সেটি হচ্ছে বেসবল নিয়ে আসলে আন্তর্জাতিকভাবে কি কি কাজ করার পরিকল্পনা আছে বা এর মধ্যে কোনো কাজ
করে ফেলেছেন কিনা, টিম নিয়ে কি চিন্তা ভাবনা, সামনে কোনো ম্যাচ আছে কিনা, আন্তর্জাতিক পর্যায়ে আসলে ভাবনাগুলো কি বা কি করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। আমাদের আন্তর্জাতিক আমরা ফেব্রুয়ারিতে পাকিস্তান ওয়েস্ট এশিয়ান আমরা গেম খেলছি, তা ওইখানে আমাদের রেজাল্ট মোটামুটি চতুর্থ হয়েছি। তা আমাদের যেটা টার্গেট সেটা হলো আমাদের দ্বিতীয় হওয়া। ওয়েস্ট এশিয়ানে যদি দ্বিতীয় হই আমরা, তাহলে আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলায় আমরা অংশগ্রহণ করতে পারবো। তো এই হিসেবে আমাদের সেপ্টেম্বরের 23 তারিখে আমাদের দক্ষিণ কোরিয়া একটা টুর্নামেন্ট আছে। তো ওই টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করব, এটা আমরা আশা রাখতেছি। আর তারপরে আমাদের লিটন ভাই যেটা বললো, ওয়েস্ট এশিয়ান আরেকটা গেম আছে, শ্রীলঙ্কায় হবে। তারপরে আমরা ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাব, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এরকম চতুর্থ দেশের একটা খেলা হবে, ওটা আমরা অংশগ্রহণ করব। তা ওইখানে আমরা যাবো হলো চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর আমাদের এখানে প্রতিনিয়ত লিটন ভাই উনি তত্ত্বাবধানে আমাদের প্র্যাকটিসটা হয়। তারপরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যে বিশেষ করে আমাদের কমিশনার মহোদয় স্যার, উনি অত্যন্ত আন্তরিক ক্রীড়া, এটা আপনারা জানেন, অবগত আছেন। তো সেই হিসেবে ধারাবাহিকভাবে আমরা এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করি। আর আমাদের 6 জন 7 জন 8 জন জাপানি কোচ আছে। শুক্রবার শনিবার আমাদের ছেলেদের প্রশিক্ষণ দেয়, মেয়েদের প্রশিক্ষণ দেয়। এর ভিতরে আমাদের মেন যে উল্লেখযোগ্য ব্যক্তি সেটা হলো যে হিরোকি, উনি হলো হেড কোচের ভূমিকায় পালন করে। তার কারণে আমরা বেসবল যে অবস্থায় ছিলাম তাতে অনেক ঊর্ধ্বে আছি। আমরা ভারতে কোনো আমরা প্রতিদ্বন্দ্বিতা মনে করি না, নেপালকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা শ্রীলঙ্কার সমমানের থেকে আমরা একটু ওদের থেকে ভালো অবস্থানে আছি। বেসবল আমাদের একটা পরিবারের একটা এরকম একটা অংশ হয়ে গেছে। অনেক ভালোবাসি বেসবলে। আর বেসবল আমরা আরও যাতে উপরে নিয়ে যাইতে পারি আপনাদের সহযোগিতায়, সেটা আমি আশাবাদ ব্যক্ত করি। আপনার কাছে যেটি শুনতে চাই যে সাধারণত বেসবল আসলে বাংলাদেশে এরকম জনপ্রিয় খেলা না, যেটি দেখছিলাম আসলে নিজেই আমি বুঝতে পারছিলাম না। তো এই যে খেলার সেটা আসলে কতটুকু সাড়া পান, বা যখন আপনারা খেলাধুলাটা হয় বেসবল, তখন সাধারণ যে মানুষ বা যারা বাইরের প্লেয়ার আছে তারা আসলে কতটা উপভোগ করে, তারা আসলে চায় কিনা? সত্যিকার অর্থেই বাংলাদেশ বেসবল খেলাটা যেহেতু নতুন, এই কারণে বাংলাদেশের মানুষের সাথে এখনও পরিচিত হতে পারে নাই। তবে বেসবল খেলাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং খেলা। যে বুঝবে সে সারাক্ষণ বেসবলের মাঠে সে বসেই থাকবে খেলা দেখার জন্য। অনেক বেশি উপভোগ্য খেলা একটা। আর সে যেহেতু আক্রমণাত্মক খেলা, সে কারণে দর্শক আরও বেশি এটাকে বেশি পছন্দ করে। তো বেসবল খেলাটা অনেক বেশি নিয়ম কানুনের একটা খেলা, আবার অনেক সরঞ্জামে এখানে প্রয়োজন। এই কারণে খেলাটা কিন্তু হঠাৎ করে রাতারাতি জনপ্রিয় করাটা সম্ভব না। মানে পাবলিকলি জনপ্রিয় করতে গেলে অনেক সময় লাগবে। এই খেলাটা আমরা যে নিয়ম কানুন করে খেলাটা আয়োজন করতে হয়, সেই খেলাটা বুঝতে বেশ কিছু সময় লাগে। তো যে বুঝবে একবার খেলাটা, সে অবশ্যই খেলাটায় অনেক বেশি মজা পাবে। যে মজাটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক খেলাই নাই, কিন্তু আমাদের এই খেলাটায় অনেক বেশি এই খেলাটায় মজা আছে, যেটা কেউ যদি খেলাটা বোঝে তাহলে সে অনেক বেশি মজা পায়। আপনার কাছে আজম ভাই যেটি শুনবো সেটা হচ্ছে প্রত্যেকটা খেলারই আসলে কিছু প্লেইং কন্ডিশন আসলে থাকে। তো বেসবলের যেভাবে খেলতে হয়, খেলার যে নিয়মাবলী, সেটা কি খুব কঠিন নাকি মিডিয়াম লেভেলের, নাকি একেবারেই সহজ? যারা না জানে তাদের জন্য খুবই কঠিন, যারা জানে তাদের জন্য খুবই সহজ। এত কঠিন না, কিন্তু শুধু জানলেই ব্যাপারটা খুবই সহজ। আমরা প্রথম যে আমাদের জাপানি কোচরা আছে, ওদের মাধ্যমে আমরা ছেলেদের শেখাইছি। এবং শুনে আনন্দিত হবেন যে আমরা গত 3 মাস 2টো ছেলের আমরা জাপান থেকে প্রশিক্ষণ দিয়ে আনছি। ওরা ওখানে যায় প্রশিক্ষণ এসে এবং ওখানে লিগ খেলছে। এবং আগামী আমাদের আরও 2টো ছেলে জাপান যাবে এই নিয়মকানুন জানার জন্য এবং ওখানে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এবং ওখানে লিগে খেলার জন্য। ইন্টারন্যাশনাল যে নিয়মকানুন বেসবলের, বাংলাদেশে হোক, ইন্ডিয়া হোক, আমেরিকা হোক, জাপান হোক, একই নিয়ম। সেই নিয়মটা আমরা জানি। আমাদের প্রতিটা ছেলে মেয়ে যারা খেলে, শুধু আমরা পুলিশ খেলি না, পুলিশ আছে, আনসার আছে, অন্য বিভিন্ন ক্লাব আছে, সিরাজগঞ্জ আছে, সবাই আমরা প্রথম আমরা প্রশিক্ষণ দিয়ে দিছি। প্রশিক্ষণ দিয়ে এই প্রশিক্ষকের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই বেসবলে যারা খেলে তাদের আমরা নিয়মকানুনটা শেখাই দিছি ইন্টারন্যাশনালভাবে। এবং ইন্টারন্যাশনাল কোচও আমাদের আছে, তাদের মাধ্যমে আমরা নিয়মকানুনটা শিখাই দিছি। আর যে শুনে আপনাদের অবগত করাচ্ছি যে এই মাঠেই এই মাসের 3য় সপ্তাহে বাংলাদেশ পুলিশ বেসবল চ্যাম্পিয়নশিপ এই মাঠে অনুষ্ঠিত হবে। তা আমাদের 10 থেকে 12টা রেঞ্জ মেট্রো নিয়ে এখানে খেলাটা হয়। তাই আমি আমন্ত্রণ জানাচ্ছি যে ওই খেলাটায় যাতে আপনারা উপস্থিত থাকেন এটিএন বাংলা।
যে পুলিশও যে বেসবল খেলে, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ না, সারা বাংলাদেশ পুলিশ যে খেলে, এটাও আপনারা দেখতে পারবেন এবং সারা বাংলাদেশের মানুষই দেখতে পারবে আপনাদের মাধ্যমে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতের, দেখতে থাকুন এটিএন বাংলা।